নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার, ড্যামেজ রিপেয়ার করে প্রথম ধোয়া থেকেই। এই যে মিস্টার, আপনার সমস্যা কি? প্রতিদিন আমাকে ফলো করেন কেন? আরে রনক, প্রবলেম কি তোমার? টুক টুক কেন করতেছো? তোমার তো এখনই প্রপোজ করার সময়, তাই না? যাই যাই যাই। আচ্ছা সরি আরেকবার। হ্যাঁ চলো, এবার হয়ে যাবে চলো চলো। ভালো হচ্ছে গাড়ি। আমি আসলে আপনাকে ভালোবাসি। কাট! ওয়ান্ডারফুল! রমজান ভাই, বস কিছু খাইবেন? না ওই যে শুটিংয়ের সামনে দেখো ভিড়ের মধ্যে লাল জামা পরা মেয়ে আছে, মাথায় ঘুমটা দেওয়া, ওটাকে নিয়ে আসো। বস কি করেন, বড় সমাজে এত লোকজনের ভিতরে যদি মেয়েটারে ডাকি তাহলে আরো 10 জন লেস চলে আসবে না? তুমি মিয়া বেশি কথা কও। তোমার কি মাইক দিয়ে অ্যানাউন্স করতে কইছি যে লাল জামা পরা আপু কে আছে, স্যার ডাকে? ঠিক আছে আলাদা কইরা ডাইকা নিয়ে বলো আমি ডাকতেছি, যাও। ঠিক আছে বস। আসসালামু আলাইকুম। আচ্ছা আপনি, আচ্ছা আমি যদি কোনো ভুল না করে থাকি, মানে আপনি আয়ান তাই না? মাই গড, তুমি এখানে! আপনি আমাকে চিনতে পারছেন? আর কি আশ্চর্য, কেন চিনবো না? তোমার সাথে তো একদিন দুই দিন না, আমার 3-4 বছর কথা হয়েছে। আর মানে আমাদের দেখা হওয়ার সৌভাগ্য হয় নাই তা ঠিক, বাট তোমার সাথে কথা বলে আমি তোমার ছবিটা যেভাবে আঁকছিলাম না, তুমি আসলে ওরকমই দেখতে। না মানে অনেকদিন আপনার সাথে কথা হয় না তো। কিভাবে হবে? তুমি তো আমাকে ব্লক করে দিছো। আমি তো ধরেই নিয়েছিলাম যে তোমার বিয়ে শাদী হয়ে গেছে হাজব্যান্ডের চাপে, যেটা হয় আর কি। এনিওয়ে, তুমি এখানে, আমি আছি কিভাবে জানলে? আপনি তো এখন বড় সেলিব্রিটি। কি বলো? আসতে পারি? প্লিজ প্লিজ প্লিজ। আসসালামু আলাইকুম। ফ্যান? হ্যাঁ, না আসলে ও আমার কাজিন, ছোট বোন। আচ্ছা। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি তোমার নাম্বারটা আমার ফোনে উঠায় দাও, আমি তোমার সাথে পরে কথা বলবো। হ্যাঁ
তুমি এখনো শার্ট চেঞ্জ করো নাই? না, করবো, এখনই যাবো। এক্ষুনি যাও। যাচ্ছি। ঠিক আছে, আমি তোমার সাথে পরে কন্ট্যাক্ট করবো। হ্যাঁ আয়ান, তুমি কি ঢাকায় পার্মানেন্টলি চলে আসছো? কথা কি উড়ান কোনো মামলা আছে নাকি? আরে না, কি বলো, আমি চেঞ্জ করে আসি। হ্যাঁ হ্যালো। হ্যালো, জি, আমি রনক। আমি জানি, কিভাবে? কারণ আপনার কণ্ঠটা অনেক পরিচিত তাই। আচ্ছা শোনো, এক্সট্রিমলি সরি, আসলে আমি আজকে ঠিকমতো কথা বলতে পারি না, মানে এমন একটা সিচুয়েশনে ছিলাম, বুঝছো। ইটস ওকে। আসলে আমার ওরকম করে আপনার শুটিংয়ের সেটে যাওয়া উচিত হয়নি। আচ্ছা, তুমি আমার লোকেশন কিভাবে জানলা সেটা তো বললা না। আপনার শুটিং সেটের বাইরে দিয়ে যাচ্ছিলাম, তখন মানুষ আপনার নাম ধরে চিল্লাচিল্লি করছিল, রনক হাসানের শুটিং হচ্ছে। তাই ভাবলাম দূর থেকে এক নজর দেখে যাই, কাছে যাওয়ার তো আর সাহস নেই আমার। এসব হেয়ালি বাদ দিয়ে তুমি ঢাকায় কবে আসছো সেটা বলো। সেটা অনেক কথা, এত সময় আপনার হবে না। ঠিক আছে, তাহলে টাইম নিয়ে কথা বলি। কালকে ফ্রি আছি, বুঝছো। চলো একসাথে লাঞ্চ করি। কি ব্যাপার, এখন কি তোমার টাইম হবে না? হবে। ওকে, ডান। তাহলে কালকে দেখা হচ্ছে, আমি তোমাকে অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছি। ঠিক আছে। ওকে, গুড নাইট। আয়নের সাথে আমার পরিচয় প্রায় 4 বছর আগে। রং নাম্বারে হঠাৎ একদিন মেয়েটা কল দিয়ে তার ভাইকে খুঁজতেছে। আসলে তার ভাইয়ের নাম্বারের সাথে আমার নাম্বারটার বেশ মিল ছিল। এরপর থেকে প্রায় আমাদের মেসেজ চালাচালি শুরু হয়। সুযোগ পেলেই ফোন দেওয়া চলতে থাকে। আস্তে আস্তে আমাদের একে অপরের জন্য একটা টান অনুভব হয়। একদিন কথা না বললে ঘুমাতে পারতাম না। বলা যায় উই ফেল ইন লাভ উইথ ইচ আদার। শোনো, আমার দিয়ে না আর হবে না, বুঝছো। কালকে ভাইয়া ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলতেছে যে ভিসা পাঠাইতেছি, চলে আয়। তো মাও চাইতেছে যে আমি সৌদি আরব চলে যাই, বুঝছো। আমার মনে হচ্ছে যে এই মিডিয়া টিডিয়া না আমার দিয়ে আর হবে না। মানে আর কয়দিন, আর কতদিন আমি এরকম করবো বলো তো? মানে আর কয়টা দিন? কি বলতেছো তুমি? পাগল হয়ে গেছো? এত দিন কষ্ট করার পর এখন এসে বলতেছো তুমি বিদেশ চলে যাবা? তুমি আমাকে বিশ্বাস করো, তুমি অনেক বড় হবা, দেখো। আমি তোমাকে বলতেছি, আমি দেখছি তোমার মধ্যে ওই ব্যাপারটা আছে। তুমি একদম টেনশন করবে না, সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, লাইফে কি সাকসেস এমনি এমনি আসে? সময় লাগে না? এরপর আয়নার কথায় আমি আবার কাজের অনুপ্রেরণা পাই, আবার চেষ্টা করতে থাকি। এরই মধ্যে একদিন দেখি আয়নের ফোন বন্ধ, সব সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। বারবার চেষ্টা করে ওর সাথে আমি আর যোগাযোগ করতে পারিনি। সরি, আমি দেরি করে ফেলছি। ইটস ওকে। তুমি কিছু অর্ডার দাও নাই? আমি কিছু খাবো না। মানে কিছু দিয়ে রাখতাম। আচ্ছা,
আচ্ছা তুমি হুট করে আমার সাথে কন্ট্যাক্ট অফ করে দিলা কেন? আসলে 6 মাস আগে একটা রোড অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পর আমার লাইফটা অনেক উলটপালট হয়ে গেছে। কোনো কিছু ভালো লাগতো না আমার। মোবাইল ফোনও তখন ইউজ করা বন্ধ করে দিই। সে কারণে আপনার সাথে যোগাযোগটাও বন্ধ হয়ে যায়। বাবা মারা যাওয়ার পর ভাইয়া আমাকে অনেক প্রেশার করা শুরু করে বিয়ের জন্য, কিন্তু আমি তখন বিয়েটা করতে চাই না। সে কারণে ভাই আমার পড়াশোনা বন্ধ করিয়ে দেয়। তারপর একদিন ভাবির কাজিনের বাসা থেকে বিয়ের প্রস্তাব আসে। ভাইয়া ভাবি অনেক অনেক বেশি প্রেশার করা শুরু করে আমাকে বিয়ের জন্য। আমি যখন বলেছি ফাইনালি আমি বিয়েটা করব না, তখন ভাইয়া আমাকে বলে নিজের রাস্তা নিজে খুঁজে নাও। তারপর থেকে ঢাকায় আমার একটা চাচাতো বোনের বাসায় এসে উঠেছি। বাকি গল্প তো আপনি জানেন। আমরা কিন্তু একজন আরেকজনকে তুমি করে বলতাম। সময় তো এখন পাল্টে গেছে। সময় বদলে গেলে কি সম্বোধন বদলে যায়? তো প্ল্যান কি তোমার এখন? কোনো কিছু ভেবেছ? কি বলো, নিজের পায়ে দাঁড়ানোর জন্য বাসা থেকে বের হয়েছো, একটা কিছু করতে হবে না? আচ্ছা, তোমার না অ্যাক্টিং এর খুব শখ ছিল? শখ তো আরো অনেক কিছুর ছিল, কোনোটাই তো পূরণ হয়নি। তুমি কিন্তু চাইলে এখন শুরু করতে পারো। আসলে আমি তো নতুনদের নিয়ে তেমন কাজ করি না, বুঝছো, কিন্তু রনক তোমার কথা বিশেষভাবে বললো, তাই না করতে পারলাম না। আচ্ছা, রনক তোমার কি হয়? রনক অবশ্য বলছে তুমি ওর ক্লোজ ছোট বোন, কিন্তু আমরা তো বুঝি। থাক, এত লজ্জা পেতে হবে না। তুমি এমনিতে অনেক সুন্দর, লজ্জা পেলে আরো সুন্দর লাগে। মাশাআল্লাহ। তুমি একটা কাজ করো, কালকে 12টার দিকে তুমি চলে আসো। হ্যাঁ, তোমার চাক্কাস একটা পোর্টফোলিও বানা দেবো। হ্যাঁ, সেটা কি ভাইয়া? পোর্টফোলিও বুঝলো না? আরে ফটোশুট, তোমার এই লাইনে কাজ করতে হলে তো তোমার বিভিন্ন ড্রেস, তারপরে তোমার বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলে সেগুলো পোর্টফোলিও করে তারপর তোমাকে বিভিন্ন ক্লায়েন্টের কাছে পাঠাতে হবে, বুঝো না? কিন্তু ভাইয়া আমার কাছে তো ওইরকম ড্রেস নাই। এগুলো নিয়ে তোমার টেনশন করা লাগবে? তুমি শুধু তোমার বডিটা নিয়ে চলে আসো। বুঝি নাই। মানে তোমার যে ড্রেস লাগবে, তোমার যে মেকআপ লাগবে, যা কিছু লাগবে, এটা সব আমি ম্যানেজ করে দেবো তোমাকে। তুমি শুধু তোমার নিয়ে চলে আসবে। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। কি আশ্চর্য, তুমি আমাকে বলবা তো কি হয়েছে? আমাকে দিয়ে কিচ্ছু হবে না, আমি লাইফে কিচ্ছু করতে পারবো না। আরে বাবা, কি হবে না হবে, তুমি আমাকে বলো তো কি হয়েছে, বলো। আচ্ছা, প্রত্যেকটা মানুষ আপনার মতো ভালো হয় না কেন? শোনো, এই পৃথিবীতে খারাপ মানুষ আছে দেখেই জানোয়ার আর মানুষের মধ্যে তফাৎটা বোঝা যায়। কি হয়েছে এখন বলো। আজকে জেডি ভাই আমাকে ওনার স্টুডিওতে ডাকছিল। আরে কি অবস্থা সুন্দরী? এই তো ভাই, আপনার কি অবস্থা? এই তো ভালো। তোমাকে আমি এখন যে খবর দেব সেটা শুনে তোমার মন আরো অনেক বেশি ভালো হয়ে যাবে। কি খবর ভাইয়া? হ্যাঁ,
নতুন একটা তেল কোম্পানি আসছে বাজারে, বুঝছো? ওরা ওদের প্রোডাক্ট লঞ্চ করার জন্য একদম সম্পূর্ণ ফ্রেশ নতুন মুখ চায়। তো আমি তো ফ্রেশ কিছু মডেলের সাথে তোমার ছবি পাঠিয়ে দিছি। ওরা তো মনে করো তোমার ছবি দেখাই তোমাকে সিলেক্ট করে ফেলছে। অলরেডি 2 বছরের এগ্রিমেন্টে যাইতে চায় তোমার সাথে, তোমাকে 2 লাখ টাকা প্রপোজাল দিছে ওরা। কি বলেন? থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, থ্যাংক ইউ দেওয়ার দরকার নাই। তোমাদের মতো নতুনদের তুলতে পারলে সেটা আমাদের জন্য ভালো। কিন্তু একটা শর্ত আছে। কিরকম শর্ত? শর্ত তেমন কোনো শর্ত না, এটা শর্ত না আসলে। কাজ করতে গেলে অনেক সময় হয় না যে ওই কোম্পানির যে এমডি, বুঝলা, সে তো অনেক বড় মাপের মানুষ। হ্যাঁ, বুঝছো, বুঝতেই পারতেছো। তুমি তো আসলে একটু পছন্দ ওনার। হ্যাঁ ভাইয়া আমি আসি। আরে বসো, কই যাচ্ছ? বাচ্চা মানুষের মতো করো তুমি। আগে কথা শুনবা তো, তুমি বুঝতে পারতেছো যে তোমার ক্যারিয়ারটা কোথায় যাবে? অনেক বড় কোম্পানি, তোমার সাথে অলরেডি ওরা 2 বছরের এগ্রিমেন্টে যেতে যাচ্ছে, আর তুমি এখন এরকম করতেছ। আর তাছাড়া 50-60 বছরের একটা বুড়া বেটা, ও তোমার সাথে কি আরে তুমি ওঠো। কি হলো? আমি তোমাকে উঠতে বলছি। চলো আসো। ওয়াও, আচ্ছা চুলগুলো পেছনে নাও তো, 2 সাইড থেকেই। ও, চেস্টটা ওই চেনটা একটু আপ করো। বাহ, প্রোফাইল দাও তো, এদিকে দেখো, এদিকে লুক দাও। ওয়াও, নাইস। কি অবস্থা জেরি ভাই? আর কই যান আপনি? না রনক, তুমি হঠাৎ না, আপনার অফিসের পাশে দিয়ে যাইতেছিলাম, ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই। ও আচ্ছা, বসো। না না, বসবো না। শুনেন, আমার আর আয়নার কিছু কাপল পিক তোলা দরকার, বুঝছেন? চলেন তুলি। কাপল পিক এখন আসলে মানে অ্যারেঞ্জমেন্ট। আরে দেখ, অ্যারেঞ্জমেন্ট লাগবে না, আপনার বডিটা নিয়ে আসেন খালি। চলুন চলুন, আসেন। আরে আসেন, আরে আসেন। আরে সময় নাই ভাই, আমার শুটিং আছে, ছবিগুলো তুলে শুটিংয়ে যাবো। চলেন 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 চলেন। তুমি কি যে করো না তুমি, মানে হুটহাট করে কাপল পিক, একটা প্রিপারেশনের তো একটা ব্যাপার থাকে। কোনো প্রিপারেশন লাগবে না, আপনি খালি ছবি তুলেন। ধরেন, কি হলো? আসেন, আয়ন আসো। রেডি? কি হলো, তুলেন না কেন? যাও। তুলছেন? হ্যাঁ, দেখি। সুন্দর। ডিলিট কর। হ্যাঁ, ডিলিট করেন। কেন? আরে করেন না। ভাই, সারা জীবন তো মানুষের ছবি তুললেন, আজকে আপনার ছবি তুলি। আরে ধুর, তুমি কি মজা করো নাকি? আরে মজা কেন করবো? আমি কি মডেল নাকি তোমাদের মতো? আরে ফটোগ্রাফারদেরও ছবি লাগে। চলেন চলেন। আরে ধুর, আরে যান না, তুলি আজকে। চলেন, আপনার ছবি তুলবো। চলেন, যান 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 যান। আরে বাবা যান না, যান। ভাই ঠিক জমতেছে না। এক কাজ করেন তো, শার্টটা খুলে ফেলান। আরে কেন? শার্টটা তো সুন্দর আছে। হ্যাঁ, শার্টটা সুন্দর আমি জানি, কিন্তু মানে ছবিটা ভালো আসতেছে না ভাই। খুলে ফেলেন। আরে খুলেন না। এই তো সুন্দর লাগতেছে। না ভাই, তাও জমতেছে না। এক কাজ করেন তো, টি শার্টটা খুলে ফেলান। আরে তুমি কি বলতেছো এগুলো? টি শার্ট খুলতে হবে কেন? আরে ভাই, বডিটা দেখান, বডিটা। বডি না দেখাইলে তো ছবি জমবে না। খুলেন খুলেন খুলেন, কিচ্ছু হবে না, খুলেন। আমি আপনার খুলতে বলছি না? খোলেন।
না ভাই, তাও জমে না। এক কাজ করেন, বডি আর একটু দেখাই দেবো, প্যান্টটা খুলে ভালো। এই রনক, তুমি কি ফাজলামি করো না আমার সাথে? প্যান্ট খুলতে হবে মানে? কি হইলো এটা রনক? কি হলো বুঝেন নাই? দিম আরেকটা। আপনার এতটুক কাপড় খুলতে আপনার লজ্জা লাগতেছে, আর আপনার বোনের মতো একটা মেয়েকে কাপড় খুলতে বলতে আপনার লজ্জা লাগে না? এই আপনাদের মতো মানুষের কারণেই না মিডিয়াতে সাধারণ মানুষ কাজ করতে চায় না, ভয় পায়। এই মিডিয়া সম্পর্কে সবার একটা নেগেটিভ ধারণা তৈরি হয়েছে শুধুমাত্র আপনাদের মতো মানুষের কারণে। শুনুন ভাই, রেসপেক্টেবল মানুষ হইতে গেলে অন্য মানুষকে সম্মান করতে জানতে হয়, নিজের কাজকে সম্মান করতে জানতে হয়। নাহলে আজকে 4 দেয়ালের মাঝখানে থাপ্পড় খাইছেন, কদিন পরে জনসমক্ষে গণপিটুনি খাইবেন। আই এম রিয়েলি সরি, আমার জন্য শুধু শুধু আপনি বিপদে পড়ে গেলেন। আসলে ভুলটা আমারই হয়েছে, বুঝছো? আমার তোমাকে আসলে একটু গাইড করা উচিত ছিল, কারণ সত্যি কথা বলতে তুমি তো এখানে নতুন, আর তুমি সব কিছু বোঝো না। বুঝে উঠতেও এক্সপিরিয়েন্স লাগে, টাইম লাগে। তবে আমি এখন থেকে চেষ্টা করব তোমাকে গাইড করার। আর একটা টাইমে তুমি সব কিছু বুঝে গেলে তো আর আমাকে দরকার পড়বে না। কি বলছেন আপনি? আপনি নিজে এত বড় স্টার, আপনার নিজের এতগুলো কাজ থাকে, আপনি আপনার কাজ রেখে আমাকে টাইম দিবেন? এটা কি করে হয়? আমি কি এখনই অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছি? আমার তো আর মাসে 30 দিন কাজ থাকে না, 8-10 দিন থাকে, আর 20 দিন তো আমি ফ্রি থাকি। আমি ম্যানেজ করি। তোরি চোখে রাখলে চোখ বদলে যায় পৃথিবী। একই পথে হাঁটলে সাথে ভালো লাগে সবই। আগে তো আর হয়নি এমন, কাছে আসলে লাগে যেমন। ধীরে ধীরে হলি যে আপন, তুই ছাড়া ভাল লাগে না রে, ভালোবাসা বলে কি তারে। চাঁদেরই আলো ফিকে যায় হয়ে যায় রে, যখনই তোকে খুব কাছে পেয়ে যাই। চাঁদেরই আলো ফিকে যায় হয়ে যায় রে, যখনই তোকে খুব কাছে পেয়ে যায়। এই ম্যাগাজিনে আমার ছবি আছে জানো? কই? এটাও তো আমার ছবি। কই কই কই? এই যে, সুন্দর না? যত ব্যথা সব দূরে পালায় রে, রাখি সে ভাবে আগলে আমারে। আমার একেলা জীবন ধারে, আশার আলো তুই পেয়েছি তোরে। আগে তো আর হয়নি এমন, কাছে আসলে লাগে যেমন। ধীরে ধীরে হলি যে আপন, তুই ছাড়া ভাল লাগে না রে, ভালোবাসা বলে কি তারে। চাঁদেরই আলো ফিকে যায় হয়ে যায় রে, যখনই তোকে খুব কাছে পেয়ে যাই। চাঁদেরই আলো ফিকে যায় হয়ে যায় রে, যখনই তোকে খুব কাছে পেয়ে যায়।
নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার ড্যামেজ রিপেয়ার করে প্রথম ধোয়া থেকেই। কই তুমি? আপনি সামান্য একটা জিনিসকে এরকম করে ভাবতেছেন কেন? আসলে ওটা তো আমার উপর ডিপেন্ডেন্ট না। আমি কি করব? ওরা আমাকে যেভাবে শুট করতে বলছে আমি তো ওভাবে করেই করছি। এখানে খারাপের কি দেখছেন আপনি? খারাপের কি দেখছি মানে? What do you mean by খারাপের কি দেখছি? হ্যাঁ? এটা কি? এটা তো কাপল শুট। কাপল ফটোশুট। তোমার কস্টিউমের কি অবস্থা? এটা তো আমার ডিসিশন ছিল না। ওরা আমাকে যেটা করতে বলছে আমি তো ওইটাই করছি। তোমাকে যেটাই পড়তে বলবো তুমি সেটাই পড়বা? আচ্ছা আমি তো তোমাকে কম সাপোর্ট দিচ্ছি না, আমি তো চাই তুমি ভালো কাজ করো এন্ড ইউ হ্যাভ অল মাই সাপোর্ট। কিন্তু এরকম একটা কিছু করার আগে তো আমার সাথে কনসাল্ট করা উচিত ছিল তোমার। আমি বুঝি নাই, আই এম সরি। তুমি কিছুই বোঝো না। 3 বছর আগে বোঝো না, তুমি এখনো কিছু বুঝতেছো না। আই এম সরি। আর দেখো, আমি ছোটবেলা থেকে কোনো মেয়ের সাথে আমি কোনোদিন এভাবে মিশিনি এবং ভালোবাসা কী জিনিস আমি জানিও না। কিন্তু আমি গত 3 বছরে তোমার সাথে আমার ইমোশন, আমার ফিলিং যেভাবে শেয়ার করছি আমি কোনোদিন কারোর সাথে কোনোদিন শেয়ার করতে পারি না। ইভেন আজকের রনক, আমি রনক আজকে এখানে দাঁড়ায় আছি, সেটার পিছনেও তুমি। তোমার ইন্সপিরেশন, তোমার সাপোর্ট ছাড়া আমি কখনোই এখানে আসতে পারতাম না। আমি অনেক আগে মিডিয়া ছেড়ে চলে যেতাম, অন্য কিছু করতাম। কিন্তু তুমি কি করলে? তুমি চুপ করে আমার সাথে কন্ট্যাক্ট অফ করে দিলে। মানে আমি জানি যে তুমি একটা সিচুয়েশনের মধ্যে ছিলা, কিন্তু তুমি একটাবারের জন্য ভাবছো যে আমি কেমন আছি, আমি কি করতেছি, আমি ঠিক আছে কিনা? তুমি বলতে পারো যে আমি তখন আমার ক্যারিয়ার বিল্ড করছি, আমি এটা করছি, আমি সেটা করছি। কিন্তু আমি যেখানে গেছি, আমি যে জায়গাতে গেছি, আমি একজন মানুষকেই খুঁজছি, এবং সেটা হলো তুমি। সেদিন যখন তোমাকে দেখছি, আমি তোমাকে বুঝাইতে পারবো না আমার ভেতরের ইমোশন, আমি কিরকম ফিল করছি। কিন্তু আমি একটা জিনিস বুঝছি যে 3 বছর আগে একবার তোমাকে আমি হারাইছি, আমি সেকেন্ড টাইম তোমাকে হারাইতে পারবো না। তুমি এটাকে ভালোবাসা বলো, পাগলামি বলো, হোয়াটএভার, বাট আমি একটা জিনিস জানি, আমি তোমাকে আর কখনো হারাতে চাই না। আই এম রিয়েলি সরি। আমি না বুঝি না তুমি আমাকে এত কেয়ার করো, আমাকে এত ভালোবাসো, তাহলে আমি জীবনে ওরকম করতাম না। আমি এখন থেকে আর কখনো এরকম কিছু করবো না। তুমি যেভাবে বলবো আমি সব কিছু শুনবো। সরি, আই এম রিয়েলি সরি। যতটা বলে মুখেতে তোরে তারও বেশি হয় ভালোবাসি রে। পুরোটাই মন দিয়েছি তারে, ফিরে আসি তাই বারে বারে। আগে তো আরে হয়নি এমন, কাছে আসলে লাগে যেমন, ধীরে ধীরে হলে যে আপন। তুই ছাড়া ভাল লাগে না রে, ভালোবাসা বলে কি তারে। চাঁদেরই আলো ফিকে যায় হয়ে যায় রে, যখনই তোকে খুব কাছে পেয়ে যায়। চাঁদেরই আলো ফিকে যায় হয়ে যায় রে, যখনই তোকে খুব কাছে পেয়ে যাই।
ঘড়িটা তো সুন্দর। ফুটপাথ থেকে কিনছি, দাম কত জানো? কত? 200 টাকা। I'm not joking. Seriously. শুটিং এর জন্য সবসময় এরকম চিপ ঘড়ি কিনি। একটা ফোন আসছে, দাঁড়া। হ্যালো, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আমি ফ্রি আছি। হ্যাঁ হ্যাঁ আমি করতে পারবো। আমি তাহলে আপনার রাতের বেলা কলটা ব্যাক করি। ওকে। কে? একটা এজেন্সি থেকে ফোন দিছিল, জিসন ভাইয়ের রেফারেন্সে অর সামথিং। তুমি আমাকে কিছু জিজ্ঞেস না করে হ্যাঁ বলে দিলা? হ্যাঁ, এটা তো একটা মানে ভালো শ্যুট ছিল, খারাপ কিছু না, জন্য হ্যাঁ বলছি। তুমি কিভাবে জানো খারাপ কিছু ছিল না? মানে একটা ব্র্যান্ডের সোলো ফটোশ্যুটের কথা বলছে, এখানে তো খারাপ কিছু অবশ্যই থাকবে না। হ্যাঁ সেটাই। তুমি তো এখন অনেক কিছু বোঝো। তুমি কি রাগ করতেছো? এখন আমি সব ডিসিশন তো তোমাকে জিজ্ঞেস করে নেওয়া লাগবে না, না মানে সব ডিসিশন কি আমি তোমাকে জিজ্ঞেস করে নিব? আমাকে তো তোমার এখন প্রয়োজন নেই, তুমি নিজের ডিসিশন নিজেই নিতে পারো। এনিওয়ে শোনো, আমার কালকে শুটিং আছে, কস্টিউম গুছানো হয়নি, আমি যাই। তুমি কিন্তু রাগ করতেছো, আমার কথা শোনো। বাই বাই। দাঁড়াও, আমি ওরকম করে মিন করি নাই, দাঁড়াও না। সরি সরি। কোনো সমস্যা? না না, কোনো ঝামেলা নাই। সরি ভাই, যাই আমরা আরেকবার যাই। সরি, লেটস গো, স্ট্যান্ড বাই। কি হয়েছে? প্রবলেম কি তোমার? তোমার প্রবলেম কি? তুমি ফোন ধরতেছো না কেন? আমার প্রবলেম কি তুমি বোঝো না? না আমি বুঝতেছি না। দেখো, তোমাকে না আমার একদম চেনা হয়ে গেছে। তুমি দরকারের সময় আসবা, দরকার শেষ হয়ে যাবে, ছুঁড়ে ফেলে দিবা। একটাও ফালতু কথা বলবা না কিন্তু, বলে দিলাম। সত্যি কথা বললে সবসময় তিতাই লাগে। কোনটা সত্যি? শুট করার টাইমে আমার কো অ্যাক্টর আমার ঘাড়ে হাত দিছে, এটা তো আমি খারাপ হয়ে গেছি। আর তুমি যখন বৃষ্টির সিন করার পর তোমার নায়িকা টাওয়াল দিয়ে তোমার মাথা মুছে দেয়, সেটা খারাপ হয় না? সারা তোমার ঘাড়ে হাত দিয়ে কে তোমার সাথে কিভাবে ছবি তুলছে সেটা নিয়ে আমি কখনো কিচ্ছু বলিনি। অল আই সেড বাস, তুমি কোনো কিছু করার আগে আমার সাথে একবার কনসাল্ট করবা, যেটা তুমি করো না। এবং আমি খুব ভালো করেও জানি যে তুমি এটা কখনো করবাও না। আমি তো করতে চাই, বাট তুমি আমাকে ভুল বুঝতেছো। সারা তুমি এখানে সিন ক্রিয়েট করো না। এটা একটা শুটিং সেট, এখানে আমাকে মানুষ সম্মান করে। আমি কোনোভাবেই চাই না যে তোমার মতো একটা থার্ড ক্লাস মেয়ে আমার সম্মান নষ্ট করুক। আমি থার্ড ক্লাস? আরে পুরুষ মানুষ, তোমরা পুরুষ মানুষ যখন পার্টি থেকে মেয়েদের সাথে সারা রাত নাচানাচি করো, মদ খেয়ে যখন বাসায় যাও, তখন তো বউয়ের সামনে একদম সৎ পুরুষ হয়ে যাও। আর একটা মেয়ে যখন রাত 10টার পরে স্যানিটারি ন্যাপকিন কেনার জন্য ফার্মেসিতে যায়, তখন সে মেয়ে খারাপ হয়ে যায়। তোমাদের এই সেন্সটা কোত্থেকে আসে আমি তো বুঝি না। হ্যাঁ, কোত্থেকে আসে এটা? শাট আপ। তোমার কোনো আইডিয়া নেই তুমি কার সাথে কথা বলছো। নাও গেট দ্য হেল আউট অফ হিয়ার। আই ডোন্ট এভার ওয়ান্ট টু সি ইওর ফেস अगेन।
পৃথিবী একই পথে হাঁটলে সাথে ভালো লাগে সবে আগে তো আর হয়নি এমন কাছে আসলে লাগে যেমন ধীরে ধীরে হলি যে আপন তুই ছাড়া ভাল লাগে না রে ভালোবাসা বলে কি তারে চাঁদেরই আলো ফিকে যায় হয়ে যায় রে যখনই তোকে আরো কাছে পেয়ে যায় চাঁদের আলো ফিকে যায় হয়ে যায় রে যখনই তোকে আরো কাছে পেয়ে যায় কি অবস্থা ভাই? কি অবস্থা? আমি খুব সরি বুঝছো, আমি একদম এত চাপের মধ্যে ছিলাম, আমি কোনোভাবেই কোনো কিছুতে ফোকাস করতে পারছিলাম না। না সরি। হ্যাঁ, ইটস ওকে। তোমার জন্য একটা গল্প নিয়ে আসছি ভাই, একদম হেভি একটা রোমান্টিক গল্প। সেই গল্পটা এমন যেটা লাস্ট সিনে গল্পটা হিট, ঠিক আছে? মনে করো যে খুব প্রথম থেকে আমরা দেখবো একদম খুব প্রেমের একটা গল্প। কপলটা প্রেমটা আগায় নিচ্ছে, একটা পর্যায়ে ওরা বিয়ের ডিসিশন নিচ্ছে। বিয়ের ডিসিশন নেওয়ার একটা পর্যায়ে যেটা হলো কি, ছেলেটা মেয়ের কোনো একটা কারণে ভুল বোঝার পর তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়, ব্রেকআপ। দেন ওদের মধ্যে কোনো ধরনের যোগাযোগ নাই। হুট করে অনেকদিন পরে গিয়ে শুনলো কি যে সেই মেয়েটা নাকি সুইসাইড করছে। সেটা শোনার পর ছেলেটা সেখানে যাওয়ার পর যে কি কান্না, এটা যদি তুমি চোখে দেখতে কিন্তু একটা ট্রু স্টোরি। এবং এই লাস্ট সিনটা 10 মিলিয়নে যাবে, 10 মিলিয়ন শিওর। ব্রো গল্পটা শুনছো ব্রো? গল্পটা ভালো লাগছে না? লাস্ট সিনে একদম উড়াই দেবো আমরা, একদম উড়াই দেবো। গল্প ভালো, আপনি একটু বসেন, হ্যাঁ আমি একটু আসতেছি। ভাই কি অবস্থা, কেমন আছেন? আচ্ছা ভাই, ওই আয়নের কোনো খোঁজ আছে? মানে আপনার সাথে দেখা সাক্ষাৎ হয়েছিল এর মাঝখানে? না তো, কেন কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না। আচ্ছা, ওর একটা বান্ধবী ছিল না, কি নাম জানি, নিঝুম, ওর সাথে কি দেখা সাক্ষাৎ হয়েছে মাঝখানে? ও তো গত সপ্তাহে মনে হয় আসছিল একবার। আচ্ছা আচ্ছা, ওর নাম্বারটা আছে আপনার কাছে? আমার একটু দেন না। হ্যাঁ নাম্বার তো আছে, কিন্তু কি হয়েছে, কোনো ঝামেলা হয়েছে আমরা বল? না না ভাই, কোনো ঝামেলা না, একটা পার্সোনাল কাজেই দরকার আর কি। আপনি একটু নাম্বারটা দেন, টেক্সট করেন। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। ওকে ওকে। চাঁদেরই আলো ফিকে যায় হয়ে যায় রে যখনই তোকে খুব কাছে পেয়ে যায়। চাঁদেরই আলো ফিকে যায় হয়ে যায় রে যখনই তোকে খুব কাছে পেয়ে যায়। রনক ভাই, আপনি আমাকে ডেকেছেন? বসেন। আয়ন কোথায়? আয়ান? না মানে আয়ান কোথায় সেটা তো আমি জানি না ভাই। আমার একটা ফোন আসছে।
হ্যালো, ভাইয়া আমার না ইমার্জেন্সি কল আসছে বাসা থেকে, আমার এখনই বাসায় যেতে হবে। আমি আপনার সাথে পরে কথা বলি। নিজুম, আমি খুব ভালো করে জানি যে আপনি জানেন আয়ান কোথায় আছে। আয়ান কোথায় আছে সেটা যদি আপনি আমাকে এক্ষুনি না বলেন, আমি পুলিশের কাছে যেতে বাধ্য হব। আমি এখানে থাকবো না, আমি কালকে বাড়িতে চলে যাবো। আরে তুই শুধু শুধু পাগলামি করতেছিস, তোর কেরিয়ার তুই নিজে শেষ করছিস। তুই এত ভালো ভালো কাজের অফার পাচ্ছিস। শোন, ক্যারিয়ার হলে সব হবে। রনক তোর পার্কেসে এসে ক্ষমা চাবে, আর আমার তো মনে হয় যে জেনি না ফেনি রনক ওর সাথে প্রেম করে আর তোকে সরানোর চেষ্টা করছে। ফালতু কথা বলিস না, আমি ওকে ভালো করেছি না, ও এরকম টাইপের ছেলেই না। আচ্ছা চিনিস সেটা ভালো কথা, বাট এইভাবে নিজের কেরিয়ার শেষ করে দিবি? কেরিয়ার হলে দেখবি সব হবে। আর রনক এখন সেলিব্রিটি, আর তুই তো কিছুই না। তুই একটা কিছু কর, দেখবি সব আগের মতো হয়ে গেছে। কিচ্ছু আগের মতো হবে না। আমি কি করব ওকে ছাড়া? আমি তো কিছুই চিনতাম না, ও আমাকে নিয়ে আসছে এখানে। আমি তো জানতামও না কিরকম করে শ্যুট করতে হয়, আমি তো কাউকে চিনতাম না ঠিক মতো। ন্যাকা, তোর নিজের প্রতি নিজের কোনো কনফিডেন্স নাই? নাই আমার নিজের প্রতি কনফিডেন্স। আচ্ছা শোন, আমার পরিচিত একটা এজেন্সি আছে, ওইখানে জামশেদ ভাই নামে একটা লোক আছে, উনি খুবই ভালো মানুষ, মাটির মানুষ। এখন যত বড় বড় সেলিব্রিটি দেখিস সব ওনার হাত ধরে বড় হয়েছে। শোন, ওনার ওইখানে গেলে দেখবি তোর ঠিকই একটা কাজ হয়ে গেছে। উনি আমাকে ইনভাইট করছে কালকে, তুই আমার সাথে কালকে সন্ধ্যায় যাবি। আমি যাবো না, তুই যা। হ্যাঁ, ট্রাস্ট মি। ওদিন ওখানে ওকে নিয়ে যাওয়াটাই আমার ভুল ছিল। আমি বুঝি নাই ওই ভাইয়ের আসলে কোনো এজেন্সির ব্যবসা ছিল না। উনি মেয়েদেরকে মিডিয়ার নাম ভাঙিয়ে মিথ্যে আশ্বাস দিয়ে ট্র্যাপে ফেলতেন। আমাদেরকে জোর করে মদ খাওয়াতে চায়। আয়ানকে খাওয়াতে না পেরে ও সফট ড্রিঙ্কে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। ভাইয়া বিশ্বাস করেন, আমি আগে জানলে ওর এত বড় ক্ষতি হতে দিতাম না। আয়ান এখন কোথায়? ওকে ওদের ট্র্যাপে পড়ে গেছে? ও কোনো ট্র্যাপে আটকায়নি ভাইয়া। ওই দিন জ্ঞান ফেরার পর ও কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেছে। এরপর থেকে ওর ফোন, ওর ফেসবুক সব কিছুই অফ করে দেয়। মনে হয় গ্রামে চলে গেছে। তুমি ওর গ্রামের ঠিকানা জানো? সেইটা আমি জানি না, কিন্তু এখানে যে খালার বাসা থাকতো ওইটা আমি জানি। ডাক্তার, ডাক্তার আমার বোনের কি অবস্থা ডাক্তার? আপনার বোন এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা সময় মতো ওনাকে নিয়ে আসতে পারছেন আলহামদুলিল্লাহ। এখন উনি বিপদমুক্ত। কিন্তু এই বাইসা থেকে কি লাভ হইলো? ওরে কত করে না করলাম, আমার কথাই শুনলো না। কাদের ভাই, কাদের ভাই, আমি আমার লোকজনকে মুখ দেখাই কেমনে কও? আমি আল্লাহ ভরসা, সমস্যা নেই, সব কিছু আমি হ্যান্ডেল করতেছি, তুমি তো সুস্থ থাকো। ভাইয়া, ভাই আমি জানি আয়ান অনেক বড় একটা ভুল করে ফেলছে, কিন্তু এই ভুলের জন্য ও একা দায়ী না। এই ভুলের জন্য আমি অনেকটা দায়ী। হ্যাঁ আমি জানি
আপনাদের বাবা মারা যাওয়ার পরে আপনারা ওর জন্য সম্বন্ধ দেখছিলেন, ওকে বিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু আপনাদের কারো কথা না শুনে বাসা থেকে পালিয়ে গেছে। এবং সেটার জন্য আমি দেয়। দুঃখের বিষয় কি জানেন, যে মানুষটাকে ও বিশ্বাস করে ঘর থেকে পালাইছিল, সে মানুষটার বিশ্বাসে মনটা যেতে পারে। এর জন্য হয়তো এত বড় একটা ডিসিশন নিয়ে নিছে। থাক থাক প্লিজ। কি ভাবছিল যে আমাকে একা রেখে পালা যাবে, তাই তো? এত সোজা না। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি বাসা থেকে পালাইছিলা মানে শুধু কি তোমার ক্যারিয়ার বিল্ড করার জন্য, নাকি অন্য কোনো কারণ ছিল? থাক, বলতে হবে না। তবে এটা থেকেও অনেক কিছু বোঝা যায় যে যে মানুষটার সাথে আমার 6 মাস ধরে কন্ট্যাক্ট নেই, সে মানুষটা কিভাবে আমি কোথায় আছি, কোথায় যাচ্ছি, কোথায় শুটিং করছি, এগুলো জানতে পারে। আচ্ছা, তোমার যে এই যে মিডিয়াতে কাজ করার আগ্রহ, মিডিয়াতে ইনভলভ হওয়া, এটাও তো তোমার একটা কৌশল, তাই না? আমার সাথে একটু বেশি টাইম স্পেন্ড করার জন্য। আচ্ছা শোনো, আমি কিন্তু তোমার ভাইকে একটা মিথ্যা কথা বলে ফেলছি। আমি বলছি আমরা বিয়ে করে ফেলছি। এখন কিন্তু আমাদের বিয়েটা করতেই হবে, কোনো উপায় নেই। আমি জানি তুমি আমার সাথে কেন কথা বলতেছো। তোমার তো এখানে কোনো দোষ নাই। আজকে আমি যেখানে আছি, এখানে থাকার পেছনে যে মানুষটা সবচেয়ে বেশি রেসপন্সিবল, যার সাপোর্টে, যার মোটিভেশনে আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি, তার যখন আমাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন তার পাশে ছিলাম না। I'm really, really sorry. তোমাকে পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় সাকসেস। নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার, ড্যামেজ রিপেয়ার করে প্রথম ধোয়া থেকেই। আগে তো আর হয়নি এমন, কাছে আসলে লাগে যেমন, ধীরে ধীরে হলি যে আপন। তুই ছাড়া ভাল লাগে না রে, ভালোবাসা বলে কি তারে। চাঁদেরই আলো ফিকে যায় হয়ে যায় রে, যখনই তোকে খুব কাছে পেয়ে যাই।